আমি দেখেছি কাকুকে একটা ইউনিটে মানে প্রোডাকশনের কাজ করছে, লোক সরাচ্ছে, কি বলদা সেই ভিড় হলে দড়ি ধরে দাঁড়িয়ে আছে, মানে মারাত্মক। মানে এরকম কারণ আজ যারা ছিলেন। ও আরো একটা জিনিস ছিল কাকু মানে ডিমের সঙ্গে যেটা হচ্ছে যে বিজয়া রায় মানে জেঠিমা আমাকে রোজ, প্রচন্ড ঠান্ডা তো তখন রাজস্থানে, হতো ওই চামড়া ফেটে যেত ঠান্ডায়, রোজ রাত্রেবেলা এতখানি করে ক্রিম নিয়ে আমার মুখের ভয়ে মাখাতেন যাতে চামড়া ফাটে। তো আমার একদম পছন্দ করে, লিপের মধ্যে ঠান্ডা, তার মধ্যে মুখের মধ্যে ক্রিম মাখাচ্ছে। তো তখন আমার সঙ্গে হলো যে রোজ 1 প্যাকেট করে লজেন্স আমাকে দেয়া হবে, আর তার অর্ধেকটাও কামু খাবু ভাগ বসাবে। তুই তো সারাদিনে এত লজেন্স শেষ করতে পারবি না, যে রোজ আমার জন্য 1 প্যাকেট করে লজেন্স কেনা হতো যাতে আমি ওই লাগতে তিনটা কামু খাবু অর্ধেকটাকে নিয়ে নিই। তো যাই হোক, তো মানে সত্যি মানে আমার তো মনে হয় এখন আমার যা এক্সপিরিয়েন্স তাতে একটা ছবি হিট করবে কি ফ্লপ করবে বলা, রিলিজ হওয়ার আগে বলা খুব মুশকিল, কেউ বলতে পারে না। কিন্তু এই ছবিটা মানে সোনার কেল্লা, সিদ্ধার্থ দার আরো একটা ছবির এক্সপিরিয়েন্স আছে জয় বাবা ফেলুদা, কিন্তু সোনার কেল্লা যে এইরকম একটা ম্যাজিক আপামর জনসাধারণ এইভাবে ক্যাপটিভেট করা, এবং 50 বছর পরেও আমার তো মনে হয় যে টিভিতে যখন সোনার কেল্লা চলে, যেখান থেকে চলছে লোকে সেখান থেকে কিন্তু যদি কাজ না থাকে দেখতে শুরু করে একদম। এবং তার ডায়লগ, তার মানে অভিনয়, তার লোকেশন, তার মিউজিক, মানে অমর বলতে যেটা বোঝায় অমর, এইটা কিন্তু সোনার কেল্লার ছবি। কোন ছবি যে অমর হয়ে যায় সেটা কিন্তু সোনার কেল্লা হয়েছে। আচ্ছা, একটা ছবি তৈরি হলো, হিট হলো, প্রডিউসার পয়সা পেল, ডিরেক্টর বাহবা পেল, অভিনেতারা পুরস্কার পেলেন, অর্থ পেলেন, এই সব কিছু হলো, কিন্তু বেশ কয়েক হাজার মানুষের জেসলমেরকে আগে বলতো হচ্ছে 50 সালের মার, কিছু নেই তো ওখানে গেলেই মারা যাবে, 50 সালের মার, জেসলমের আর কি 50 সালের মার। তো হ্যাঁ, বলতে আগে রাজস্থানের লোকেরা জেসলমের যাচ্ছিস, 50 সালের মার যাচ্ছিস, ও তো বলবি কারণ কিছু নেই, বালি রেগিস্তান। বলে সত্যজিৎ রায়ের হচ্ছেন আমাদের ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা যেমন নতুন দেশ খুঁজে বার করেছিলেন, উনি আমাদের খুঁজে বার করেছেন। ওপরে যদি ভগবান থাকে, নিচে রাজস্থানের বালি, মাঝখানে আছেন সত্যজিৎ রায়। এবং তাদের প্রত্যেকটা দোকানে সত্যজিৎ রায়ের ছবি, এবং বাবুদা আমার সঙ্গে ছিল। বাবুদা দু একটা ছবি থেকে বলে কি, কিন্তু আমার কালেকশনে নেই, কোথা থেকে পেয়েছি। আমি যখন সোনার কেল্লা করি তখন কিন্তু আমি পাঠভবনে পড়ি না, এমনকি স্কুলেও পড়ি না, তাই তোমার আমাকে মনে নেই, আমি কোনো স্কুলেই পড়ি না। কারণ আমার বাবা মার মনে ছিল যে এক নম্বর তো আমি খুব শাই ছিলাম, যে জন্য হয়তো লুকটা আমার পছন্দ হয়েছিল সোনার কেল্লা গেলে। স্কুলে গেলে যদি স্কুল ফিয়ার হয়ে যায়, বাড়িতেই পড়াশোনা করি, বাড়িতে পড়তাম। তারপর সোনার কেল্লা হলো 1 বছরের একটা ইনভলভমেন্ট, ন্যাচারালি আউটডোর ইনডোর, এখানে শুটিং ডাবিং, পুরো 1 বছর আমি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেলাম। তো এবার যখন ছবি রিলিজ করে গেল, আমি বিখ্যাত হয়ে গেলাম, ওই বাচ্চাকে দেখলে লোকে প্রথম প্রশ্ন করে, ভাই বাবা তুমি তোমার নাম কি, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে, প্রথমটা আমাকে কেউ জিজ্ঞেস করতে পারে। আমার নাম কুশল চক্রবর্তী, সোনার কেল্লার দৌলতে সবাই জানতো। পরের প্রশ্ন হচ্ছে কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে, আমরা পড়ি না। একটা ছেলে স্কুলে পড়ে না, তার মানে নিশ্চয়ই আগে পড়তো, সোনার কেল্লা করে গোল্লায় গেছে, সিনেমায় নেমেছে, ছাড়িয়ে দিয়েছে। খুব বিপদ, আমি খুব সাই হয়ে যাচ্ছি, কোনো যেতে চাইছি না, কারণ এক প্রশ্ন করবো, তাই বলে পড়ি না। বাবা গেলেন সত্যজিৎ রায়ের কাছে, যে বলে মানিকদা বিশাল বিপদে পড়েছি, আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। বলি কি? বলে কুশলকে স্কুলে ঢোকাতে, কিন্তু সেটা আবার এর মাঝখানে, সেশনের মাঝখানে, অন্য কোথাও নিচ্ছে না কলকাতায়, আমরা তখন কলকাতায় চলে এসেছি। তো তখন মানিকদা বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি চিঠি লিখে দিচ্ছি। আমাদের স্কুলের রেক্টর ছিলেন উমা সেনানবিশ, তার কাছে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে উনি আমাকে ছোট স্কুলে পাঠালেন। এবার ওরা একটাই প্রবলেম ছিল, বললেন যে ওকে কোন ক্লাসে ভর্তি করবো, এর আগে তো কোনো স্কুলে পড়েনি, মহা সমস্যা। মানে ওর এজের অনুযায়ী ভর্তি করব, যদি কোপ আপ করতে না পারে,
বা কোন একবারে ওয়ানেও হবে না, তো বড় হয়ে গেছে, 7-8 বছর বয়স। তো তখন বললো ওটা পরীক্ষা হবে, ইংরেজি বাংলা অঙ্ক, 3টে পরীক্ষা দিলে আমরা বুঝতে পারবো ও কি করতে পারে, ওকে আমার পাঠভবনে ভর্তি করবো। তো আমি প্রশ্নের উত্তর দিলাম, ওরা বললো ও যা উত্তর করেছে ও ক্লাস 4-এ ভর্তি হতে পারে। তো আমি সোজা ক্লাস 4-এ গিয়ে পাঠভবনে ভর্তি হলাম। এই হলো সোনার কেল্লার পাঠভবন। সত্যি কথা বলতে কি, সোনার কেল্লা কুশলের জন্যই করা, কুশলকে পছন্দ হয়েছিল বলে, এবং ওই বয়সটা করে পারফেক্ট ছিল বলে করা। এবং কুশলী ছবির প্রথম কাস্টিংয়ে কুশলী প্রথম মানে সিলেক্টেড হয় আর কি। তবে বিশেষ করে যেটা আমি বলবো যে বাবা সোনার কেল্লা তো দেখিয়েছিলেন গোপীগান বাঘা বাইনে, মানে আল্লাহ রাজার দুর্গই তো সোনার কেল্লা, কিন্তু গোপীগানটা কালারে করতে চেয়েছিলেন, সোনার কেল্লাটা সোনার দেখাবে বলে করতে চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তো সেটা হলো না। এক হিসেবে ভালোই হয়েছে, কারণ তাহলে শেষে ওই চমকটা আসতো না, শেষে ওই কালারের চমকটা আসতো না গোপীগানের। কিন্তু তারপরে জায়গাটা দেখে ভালো লাগার ফলে উনি ফেলুদা মানে সোনার কেল্লা লিখলেন, এবং সোনার কেল্লা লিখে তারপর যখন ডিসাইড করলেন যে ঠিক আছে আমি এইবার যদি ছবি এই ফেলুদাকে নিয়ে ছবি করি তাহলে এটা কালারে করতে পারবো এবং সোনার কেল্লাকে সোনার দেখাতে পারবো, তো যে কারণে করা। এবং কুশল প্রথম সিলেক্টেড হয়। এবং সোনার কেল্লা আরেকটা পাওয়া খুব মানে ইম্পর্টেন্ট দিক ছিল যে জটায়ুর প্রথম আবির্ভাব, এবং সেটা বাবাকে ভীষণভাবে করেছিল, যে বাবার ভীষণ প্রিয় চরিত্র ছিল জটায়ু। তো যে কারণে এই দুটো কাস্ট প্রথম হয়, তারপর আস্তে আস্তে অন্যান্য কাস্ট মানে কাস্টিং হতে শুরু করে। এবং তারপরে যেটা হয় যে লাস্ট কাস্টিং হয় ফেলুদা, এবং এটা হয়তো অনেকেই জানেন না যে পুরো ছবির কাস্টিং হয়ে গেল, তারপরে উনি মাথা খাটাতে শুরু করলেন যে কে ফেলুদা করবে, একজন নতুন কাউকে নিতে পারলে খুব ভালো হয়। তো আমরা বললাম যে কি তোমার মোটামুটি একটা আইডিয়া দাও, তাহলে আমরা একটু খুঁজে কাজে দেখতে পারি আর কি, এবং লোকজনকে বলতে পারি। ওর না মানে কিছুটা সৌমিত্র মতো হবে, কিছুটা শুভেন্দুর মতো হবে, কিছুটা ধৃতিমানের মতো হবে, কিছুটা বরুণচন্দ্রের মতো হবে, এরকম একটা ব্যাপার। তো তারপর আমি বললাম যে এরকম কম্বিনেশন তুমি জীবনে পাবে না, তাই যে তুমি ওটার কথা ভুলে যাও, তুমি অন্য কথা চিন্তা করো, অন্যরকম একটা কাস্টিং পাবো। তো তারপরে আলটিমেটলি যেটা হয়, সৌমিত্র ঠাকুর উপরেই রোলটা বললো, তারপর তো তুমি মানে ম্যাজিক দেখিয়ে দিলেন সেই রোলে। তো কিন্তু সৌমিত্র বাবু যখন প্রথম স্ক্রিপ্টটা পড়েছিলেন তখন উনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন, এবং বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি করব, এখানে এরকম একটা বাচ্চা রয়েছে, এরকম একটা দ্বিতীয় অনুকূল রয়েছে, এরকম এরকম কালারফুল দুজন ভিলেন রয়েছে, আর জটায়ু রয়েছে, সন্তোষ, আমি কি করব, আমার তো এখানে বিশেষ কিছু করার আছে বলে মনে হয় না। তো বাবা বলেছিলেন যে তুমি স্ক্রিপ্টটা ফলো করো তাহলেই হবে। তো সেটা উনি করেছিলেন, অবভিয়াসলি করে তো ছিলেনই, যে কারণে একটা মানে ল্যান্ডমার্ক ফিল্ম হয়ে দাঁড়ালো। তো আর বিশেষ করে আরেকটা কথা আমার মনে পড়ছে, শান্তনুর যখন এখানে রয়েছে বহুদিন আগে ফোনে মাঝে মধ্যে কথা হয়, শান্তনুর একটা খুব বড় ডায়ালগ ছিল, এবং সেটা বিশাল ডায়ালগ, মানে মুখ হাঁ করিয়ে দুধ খাইয়ে দেওয়া, এই ব্যাপারটা আমার মনে একটা বিরাট ডায়ালগ ছিল। এবং সেখানে বাবা যখন মানে মোটামুটি উনি যখন স্টোরি বোর্ডিংটা করেন, তিনি মাঝখানে কয়েকটা যেটাকে আমরা বলি কাটাবেস রেখেছিলেন, ও ফেলুর কিছু রিয়াকশন শট রেখেছিলেন, যদি শান্তনু আটকায় কোথাও তাহলে উনি ফেলুর দিকে চলে যাবেন, মানে রিয়াকশন সব কিছু। একটা শুধু ছিল, সেটা হচ্ছে যে জয়পুর বললেন না, না যোধপুর, ওই গানে একটা শুধু কাট, হ্যাঁ হ্যাঁ, সেখানে একটা কাট ছিল, আর বাকি উনি কয়েকটা জায়গায় এরকম রেখেছিলেন যে মাঝে মাঝে রাখবেন যদি শান্তনু ঠেড়ায়। কিন্তু শান্তনু যেটা করলো, শান্তনু পুরোটা সিঙ্গেল শটে দিল, এক শটে দিল, এক টেকে দিল, একবারই দিল।